আজকে আমাদের কম্পিউটার টেকনোলজি লাস্ট ক্লাস। খুবই গুরুত্বপূর্ণ এই কম্পিউটার জিনিসটাই হচ্ছে একটা ভেজাল্লা জিনিস, বিরক্তিকর একটা জিনিস। যাই হোক, কিছু তো করার নেই, খারাপ লাগলেও পড়তে হবে। এবার অনেক সায়েন্স ব্যাকগ্রাউন্ডের লোকজনের কম্পিউটার পার্টটাতে খুব ঝামেলা হয়। এক একটা এত কাছাকাছি জিনিস যে একটার সাথে একটা প্যাচ লাগেই এটাতে। এনিওয়ে, আমাদের লাস্ট ক্লাস, কম্পারেটিভলি আজকের ক্লাসটা ইজি আসছে। আগে আমাদের বুঝতে হবে কম্পাইলার এবং দেখো, কম্পাইলার ও ইন্টারপ্রেটার কিভাবে কাজ করে, দুটি প্রোগ্রামের তুলনা করুন। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। আমাদের আগে বুঝতে হবে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার আসলে কি জিনিস। এই দুইটা হচ্ছে তোমার দুইটা সফটওয়্যার, এদের কাজ একই। আমরা ঠান্ডা মাথায় শোনো যে কম্পিউটার সাধারণত মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, সাধারণত না, কম্পিউটার অনলি অ্যান্ড অনলি মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, যেটা কম্পিউটারের একটা ল্যাঙ্গুয়েজ, যেটা 0 আর 1 এর উপর ভিত্তি করে এই ল্যাঙ্গুয়েজটা তৈরি করা, যা আসলে আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না। সো আমরা যখন প্রোগ্রাম করতে যাই তখন কিন্তু আমরা দেখা যাচ্ছে আমাদের এই ইংলিশে বা কোনো বিভিন্ন সাইন টাইন দিয়ে অথবা ইংলিশে এইভাবে আমরা হচ্ছে প্রোগ্রামটা লিখি বা প্রোগ্রামটা তৈরি করি। কিন্তু কম্পিউটার তো সেই তোমার এই যে এইসব উচ্চতর ভাষা কম্পিউটার বুঝতে পারবে না। সো কম্পিউটার বুঝতে হলে কম্পিউটারের মেশিন ল্যাঙ্গুয়েজ লাগবে। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুইটাই, কম্পাইলার ও ইন্টারপ্রেটার দুইটাই এই কাজটাই করে। তোমার হচ্ছে এই সোর্স কোডটাকে, অর্থাৎ তুমি যে ভাষায় প্রোগ্রামটা করেছো, এই প্রোগ্রামের এই সোর্স ভাষাটাকে সে মেশিন ভাষায় কনভার্ট করে। বাট এদের করার মধ্যে কিছু ভিন্নতা আছে, এই জিনিসটা আমরা হচ্ছে আলোচনা করব। যেমন কম্পাইলার কি করে, দেখো কম্পাইলার কি করে কম্পাইলার কি করে দেখো, কম্পাইলার কি করে, সে একসাথে পুরো প্রোগ্রামটাকে হচ্ছে তোমার অনুবাদ করে একসাথে, মানে কোনো রাখারাখি নেই, একসাথে সে অনুবাদ করে ফেলে। প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে, ওই সব ভুল একসাথে দেখাইছে তোমার একসাথে সব হচ্ছে সমাধান করা লাগে। তৃতীয়ত, অনুবাদ করলে সেটা মেমোরিতে সেভ রাখতে পারে, রক্ষণ করে, মানে মেমোরিতে সেভ করে রাখে। এই হচ্ছে তার মেন তিনটা ফিচার। আর তোমার একসাথে পুরো তোমার হচ্ছে একসাথে পুরো প্রোগ্রামটা কনভার্ট করে একটা জটিল প্রসেস, এটা একটু কম্পারেটিভলি জটিল, এবং দেখা যাচ্ছে কিন্তু এটা খুব দ্রুত কাজ করতে পারে। ও, যেহেতু এই আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, কম্পাইলার সম্বন্ধে আর একটা ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখো। কম্পাইলার যেহেতু পুরো প্রোগ্রামটাকে তোমার মেমোরিতে সেভ করে রাখতে পারে, এই কারণে কম্পাইলার তোমার কম্পিউটার মেমোরিতে একটু বেশি জায়গা ধারণ করে রাখে, ঠিক আছে। আর এটা পুরোটা তোমার পুরো প্রোগ্রামকে একসাথে তোমার হচ্ছে অনুবাদ করে বিধায় এর সময়টা কম লাগে। এই মোটামুটি কম্পাইলার কিভাবে কাজ করে সেটা আমরা বুঝলাম। এবার দেখো ইন্টারপ্রেটার সম্বন্ধে দেখো, ইন্টারপ্রেটার কি করে, একসাথে পুরো প্রোগ্রামকে অনুবাদ না করে এক এক লাইন ধরে অনুবাদ করে। তার মানে একসাথে পুরো প্রোগ্রামকে অনুবাদ না করে সে এক একটা লাইন ধরে ধরে অনুবাদ করে, এবং প্রতি লাইনের ভুলগুলো সে একটা একটা করে দেখায়। তার মানে ধরো প্রথম লাইনটা অনুবাদ করছে, ওইখানে যদি কোনো ভুল থাকে তাহলে প্রথম লাইনের ভুলটা ওই টাইমই দেখাই দিবে। এটা অনুবাদের পর পর মেমোরিতে সেভ করে না। দেখো, কম্পাইলার সেভ করতে পারে কিন্তু ইন্টারপ্রেটার এটা সেভ করতে পারে না। এই জন্য কম্পাইলারে যদি তুমি একবার অনুবাদ করো তাহলে সেই প্রোগ্রামটা দ্বিতীয়বার অনুবাদ করার প্রয়োজন হয় না, কিন্তু ইন্টারপ্রেটারে তুমি একবার কেন, একটা প্রোগ্রাম তুমি 1000 বার অনুবাদ করতে পারো। এরা এরা অনুবাদের পর যেহেতু মেমোরিতে এই অনুবাদটা সেভ রাখতে পারে না, এই কারণে কম্পিউটারে এরা কম মেমোরি নেয়। এরা যে পর্যায়ক্রমে একটার পর একটা লাইন একটা লাইন করে বিধায় এদের অপারেশন সিস্টেমটা তুলনামূলক সহজ, কিন্তু অনেক বেশি সময় লাগে, ঠিক আছে। বোঝা গেল কম্পাইলার এবং ইন্টারপ্রেটার কিভাবে কাজ করে। দেখো, তোমাদের এর কাজের উপর ভিত্তি করে কিন্তু এদের প্রোগ্রামের আমি তুলনাও দেখাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ইজি জিনিস, বাট এই প্রশ্নটা কিন্তু অনেকবার করে আসে
বহুবার আসে। আর এই প্রশ্নটা তো ভিভিআই, কিন্তু এটা সেলফ স্টাডি, আমি অলরেডি পড়াই ফেলছি। এটা এদের পার্থক্যটা আমি কিন্তু তোমাদের আলোচনার মধ্যে করে ফেলছি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার বিসিএস আসছে। এটা কি তোমাদের করা লাগবে? পারবা না? এসএস দিয়ে দিলাম, সেলফ স্টাডি দিয়ে দিলাম। কম্পাইলার কি, এর কাজগুলো কি কি দেখো, এটা একটা আলাদা প্রশ্ন। কম্পাইলার আমরা বলতে পারি যে উচ্চ স্তরের ভাষায় লেখা উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করা হয়েছে কম্পাইলারের কাজ। অর্থাৎ যে সফটওয়্যার তোমার উচ্চ স্তরের ভাষা, তার মানে আমাদের যে ইংলিশ বা আমাদের মৌখিক ভাষাকে বস্তু প্রোগ্রাম অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, তাকে কম্পাইলার বলে। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে। এর কাজগুলো দেখো, কাজগুলো হচ্ছে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করা, কে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর, প্রোগ্রামের লিঙ্ক করা, তারপর বলা যায় প্রোগ্রামে ভুল থাকলে তা জানানো, এই কাজগুলো করে। অ্যালোকেশন করা, প্রধান মেমোরিতে জায়গা অ্যালোকেশন করে, তার মানে তোমার যে প্রোগ্রামটা সেভ করবে সেটা তো প্রধান মেমোরিতে অ্যালোকেট করতে হবে জায়গা। তারপরে কি প্রোগ্রামিং এর উপর, তাকে উপর এই টাইপের টুকটাক কাজ আছে। প্রথমে চারটে কাজই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আরেকটা দেখা যাচ্ছে বইতে লেখা আছে প্রয়োজনে বস্তু ও উৎস প্রোগ্রামকে ছাপিয়ে বের করা। বিভিন্ন রকম কাজ থাকতে পারে, এটা আসলে বোঝা তেমন কিছু নাই। দেখো ইউনিকোড কি, ইউনিকোড হচ্ছে, তুমি দেখো পৃথিবীতে কত প্রকার ভাষা আছে, তাই না? আমাদের তো এই পুরো কম্পিউটার সিস্টেমটা তো শুধু 0 আর 1 এর উপর ভিত্তি করে থাকে, তাই না? কিন্তু আমরা তো বিভিন্ন রকম তোমার হচ্ছে কোড বা বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি কম্পিউটারে। তাহলে কম্পিউটার বুঝে কিভাবে? একটা প্রশ্ন থেকে যায় না, কম্পিউটার বুঝে কিভাবে? তা কম্পিউটার কম্পিউটার যাতে যে কোনো প্রকার ভাষা বুঝতে পারে, সেই কারণে তোমার সে ইউনিভার্সালি কতগুলো কোড তৈরি করা হয়েছে। যে কোডের মধ্যে তোমার যদি আমাদের হচ্ছে বিভিন্ন ভাষার সাইন গুলো থাকে, তাহলে কম্পিউটার সেই ভাষাগুলোকে বুঝতে পারবে। এই যে ইউনিভার্সাল যে কোডটা, এটাকে বলা হয় ইউনিকোড। দেখে এই ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। বইতে দেখো কিভাবে বলে দেওয়া আছে, বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরি করেছে, যাকে ইউনিকোড বলা হয়। ইউনিকোডের পূর্ণরূপ হলো ইউনিভার্সাল কোড বা সার্বজনীন কোড। ইউনিকোড হচ্ছে 16 বিট কোড, মানে এই কোডটা হচ্ছে 16 বিটের কোড। বিভিন্ন ধরনের ক্যারেক্টার ও টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। ইউনিকোডের মধ্যে 65,536টি অদ্বিতীয়, মানে আলাদা আলাদা। অদ্বিতীয় মানে কি, এক নয়। অর্থাৎ তোমার ইন্ডিভিজুয়াল 65,536টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়, ঠিক আছে। এই হচ্ছে তোমার ইউনিকোডের কাজ। এই 65,536টা আলাদা আলাদা কোডের মধ্যে আমাদের যে যে সাইন আছে, ওই সাইন গুলো যদি ম্যাচ করে, তাহলে ইউনিকোড সেই কাজগুলো করতে, এই কম্পিউটার সেই ভাষাগুলো বুঝতে পারবে, ঠিক আছে। এটি এর এর বৈশিষ্ট্যগুলো তো এর মধ্যে পড়া হয়ে গেছে। এই এটা আছে ইউনিকোড। তা ইউনিকোডটাকে তোমরা বুঝতে পারছো নাকি আরেকবার একটু বোঝানো লাগবে জিনিসটা? বিশ্বের সকল ভাষা তোমার এর মধ্যে তোমার ইনক্লুডেড থাকে ইউনিকোডের মধ্যে। ওই 65,536টা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের মধ্যে সকল ভাষা আছে মোটামুটি। ইংলিশে যেমন মাত্র 26টা লাগে, বাংলায় একটু বেশি লাগে। বাংলা একটা ভেজাল্লা ভাষা, প্রচন্ড ভেজাল্লা ভাষা বাংলা। পৃথিবীর অন্যতম কঠিন ভাষা, চাইনিজ ভাষা আরো কঠিন ভাষা। আস্কি কোড বলতে কি বোঝায়? আস্কি কোডের পূর্ণরূপ তো আমরা গতকালকে বলেছিলাম যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আজকের পূর্ণরূপ হচ্ছে এইটা। আজকে কি, মাইক্রো কম্পিউটারে এই কোডের ব্যবহার ব্যাপক আছে। এছাড়া কম্পিউটারের ইনপুট আউটপুট ব্যবহারের যেমন কিবোর্ড মাউস, এগুলোতে এই আলফা নিউমেরিক তথ্য আদান প্রদানে ব্যবহৃত হচ্ছে। এই আলফা নিউমেরিক মানে কি বুঝছো তোমরা? বলো তো আলফা নিউমেরিক কি, বলতে পারবা?
ইয়েস, আলফা নিউমেরিক হচ্ছে, আলফাতে হচ্ছে অ্যালফাবেট, আর নিউমেরিক আছে তোমার হচ্ছে যে সংখ্যা সংখ্যা চিহ্ন, এইগুলোতে আলফা নিউমেরিক। তো এই আস্কি জিনিসটা তোমার এই আলফা নিউমেরিক তথ্য আদান প্রদানে ব্যবহৃত হয়। এর দুইটা প্রকার আছে, একটা আস্কি 7 এবং একটা হচ্ছে আস্কি 8। আস্কি 7-এর মধ্যে হচ্ছে 128টা চিহ্ন আছে, আর আস্কি 8-এর মধ্যে 256টা অদ্বিতীয় চিহ্ন আছে। তো এই হচ্ছে তোমাদের আস্কির বিষয়টা। এর পরের কোশ্চেনটা হচ্ছে ডিজিটাল স্বাক্ষর কি এবং কেন তা গুরুত্বপূর্ণ। দেখো, ডিজিটাল স্বাক্ষর হচ্ছে তোমার ডিজিটালি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। আমার জন্য আমি একটা ডিজিটালি একটা ইন্ডিভিজুয়াল সাইন বানাইলাম, ঠিক আছে? এই সাইনটা দিয়ে যদি আমি তোমার কাছে কোনো তথ্য প্রেরণ করি, তাহলে তুমি বুঝে নিবা এই সাইনটা শুধু এবং শুধুমাত্র আমার, এবং এই তথ্যটা আমি তোমাকে পাঠাচ্ছি। বুঝতে পারতেছো? তো এই যে তোমার আমার ইন্ডিভিজুয়ালিটি মেনটেন করার জন্য আমি ডিজিটাল ডকুমেন্টে যে সাইন বা যে একটা চিহ্ন বা কিছু একটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ডিজিটাল স্বাক্ষর। দেখো বইতে কি জিনিস বলেছে, প্রেরণ এবং গ্রহণ প্রক্রিয়ার সময় জালিয়াতি এবং রোধ করতে ডিজিটাল নথির সত্যতা যাচাই করার একটি গাণিতিক উপায়কে ডিজিটাল স্বাক্ষর বলে। ধরো আমি এরকম একটা স্বাক্ষর বানায় রেখে দিলাম, এই সিম্পল একটা স্বাক্ষর আমি ডিজিটালি বানায় রেখে দিলাম, এটা ধরো র্যান্ডম যে কোনো একটা স্বাক্ষর বানায় রেখে দিলাম। এই স্বাক্ষরটা দিয়ে আমি যদি আমি আমি যদি তোমাদের কোনো ডকুমেন্ট বা কিছু পাঠাই, সেখানে যদি এই সাইনটা থাকে, তাহলে বুঝবা এটা একটা, এটা আমার প্রেরণ করা সাইট ডকুমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে আমার অথেন্টিকেশন জিনিস। হুম, এটা তোমার নিউমেরিক হইতে পারে, এটা যে কোনো সাইন হইতে পারে, তোমার নাম টাম হাবি জাবি অনেক কিছু হইতে পারে, তুমি ডিজিটালি সেটা তৈরি করছো, ঠিক আছে? দেখো এটা এটার হচ্ছে তোমার কি আছে, দুইটা অংশ আছে, একটা প্রাইভেট কি। প্রাইভেট কি কি কাজ করে? ডিজিটাল স্বাক্ষর তৈরি করে, এটা হচ্ছে প্রাইভেট কি। আর পাবলিক কি, পাবলিক কির কাজ কি? এই ডিজিটাল সাইন যাচাই করা। অর্থাৎ আমি যে আমি দেখো যাচাই ডিজিটাল সাইনটা, সেটা হচ্ছে আমার পার্সোনাল প্রাইভেট কি, কিন্তু আমার ডিজিটাল সাইনটা সবাই দেখতে পারতেছে, এটা হচ্ছে পাবলিক কি। আবার এটা তুমি চেক করেও নিতে পারো যে অ্যাকচুয়ালি এটা আমার সাইন কিনা। তুমি স্ক্যানার, এই যে ডিজিটাল স্বাক্ষরের আর একটা জিনিস হচ্ছে তোমার যে স্ক্যানার বক্স থাকে না, এই যে এরকম এরকম কিছু সাইন টাইন এরকম স্ক্যান করে তুমি হচ্ছে অথেন্টিকেশনটা পেয়ে যাও, এইটা তোমার হচ্ছে একটা ডিজিটাল স্বাক্ষর। এর গুরুত্ব টুরুত্ব কি, কাগজের অপচয় বন্ধ করে পরিবেশের উন্নয়ন সাধন এবং দেখে নিও। তো এই পর্যন্ত কারোর কোনো কোয়েরি বা কোনো ব্যাপার আছে, জানার কিছু আছে? এভরিওয়ান ক্লিয়ার, নাকি কোনো কিছু বুঝতে হবে বলো তো? আচ্ছা, তাহলে ধরে নিলাম কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে, কোথাও বুঝতে প্রবলেম হয়, তাহলে আমাকে একটা নক করে আমি দেখি আবার বোঝানোর চেষ্টা করব। সফটওয়্যার কি? সফটওয়্যার হলো এক প্রকার প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, ঠিক আছে? বুঝো, এক প্রকার প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি যেটা তোমার কম্পিউটারের হার্ডওয়্যার এবং আমি যে ব্যবহারকারী আমার মধ্যে সমন্বয় সাধন করতেছে, এটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার হচ্ছে প্রোগ্রাম বা একগুচ্ছ প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে ইন্টারফেস তৈরি করে, অর্থাৎ তোমার হচ্ছে সম্পর্ক সৃষ্টি করে, এবং এই সম্পর্ক সৃষ্টির মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারকে ব্যবহার উপযোগী করে তোলে। এটা হচ্ছে তোমার সফটওয়্যার। এই যে যেমন অপারেটিং সিস্টেমও কিন্তু এক প্রকার সফটওয়্যার। সফটওয়্যার হলো এক ধরনের বই থেকে আমি বলতেছি এটা, সফটওয়্যার হলো এক ধরনের নির্দেশাবলী, ডেটা বা প্রোগ্রামের একটি সেট, যা কম্পিউটার পরিচালনা করতে এবং নির্দিষ্ট কাজ সম্পাদন করতে ব্যবহৃত হয়। সফটওয়্যার হলে একটি জেনেরিক শব্দ, যা একটি ডিভাইসে চালানো অ্যাপ্লিকেশন, স্ক্রিপ্ট এবং প্রোগ্রামগুলিকে বোঝাতে ব্যবহৃত হয়। সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণ, অর্থাৎ সফটওয়্যার ছাড়া কম্পিউটার অচল, ঠিক আছে? সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণ, মানে লাইফে সফটওয়্যার না থাকলে কম্পিউটার ইজ নাথিং। খুব ইম্পর্টেন্ট। সফটওয়্যারের শ্রেণীবিন্যাস দেখান। আমি একটু আগে ছক আঁকি। সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার দুই প্রকার, একটা অপারেটিং সিস্টেম মানে ওএস অপারেটিং সিস্টেম, আর একটা হচ্ছে ইউটিলিটিস। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে জেনারেল পারপোজ আর কাস্টমাইজড।
জেনারেল পারপাস অফ জেনারেলাইজড বলতে পারো, আর একটা হচ্ছে কাস্টমাইজড। কাস্টমাইজড এবার আমি তোমাদের একটু এই বর্ণনা দিতে থাকি। ঠিক এই 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 প্রকারভেদটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বহুবার বিসিএস এর সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিস্টেম সফটওয়্যার, এই সফটওয়্যার প্রোগ্রামগুলি কম্পিউটারের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এবং হার্ডওয়্যার চালানোর জন্য ডিজাইন করা হয়। অর্থাৎ তোমার এটা হচ্ছে কম্পিউটার চালনা করার জন্য এটা ডিজাইন করা হয়। সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের এমন একটি প্রোগ্রাম যার মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর এর মধ্যে ইন্টারফেস তৈরি করে। তার মানে এই এই যে তুমি যেমন অপারেটিং সিস্টেম কি করে, কম্পিউটারকে সচল করে এবং কম্পিউটার যে আমি ব্যবহার করব আমার ব্যবহারের উপযোগী তৈরি করে রাখে এটা। দেখো এই সিস্টেম সফটওয়্যার আবার দুই প্রকার, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম তো আমরা বুঝি যে যে হচ্ছে এই যে তোমার সমন্বয় সাধন করে সেটা অপারেটিং সিস্টেম, আর একটা হচ্ছে ইউটিলিটিস। দেখো অপারেটিং সিস্টেম তুমি ইনস্টল করার সাথে সাথে এটা শুধু এইগুলোকে অ্যাক্টিভেট করে না, বর্তমানে তো উইন্ডোজ এর মধ্যে তুমি দেখবা ভাইরাস স্ক্যানার আছে বা আরো বিভিন্ন রকম ফিচার দেওয়া আছে। এই যে তোমার অপারেটিং সিস্টেমের মধ্যে যে আলাদা আলাদা যে ফিচার গুলো দেওয়া আছে, এই আলাদা আলাদা ফিচার গুলো কিন্তু তুমি আলাদাভাবে ইউজ করতে পারতেছো না, সেটা অটোমেটিক ভাবে অপারেটিং সিস্টেমের সাথে কাজ করতেছে। দিস আর কল্ড ইউটিলিটি সফটওয়্যার। একটা অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। বোঝা গেল? এইটুক বুঝতে পারছো নাকি বলো? এরপরে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে মূলত কম্পিউটার সফটওয়্যার প্যাকেজ যা ব্যবহারকারীর জন্য বা কিছু ক্ষেত্রে অন্য অ্যাপ্লিকেশনের জন্য একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে। অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে এই যে তোমার কম্পিউটার সচল করার জন্য না, কম্পিউটারে তুমি বিভিন্ন রকম কাজ করতেছো তাই না, কম্পিউটারে তো তুমি বিভিন্ন রকম কাজ করো, এই কাজগুলো তো সফটওয়্যারের মাধ্যমে করো। এই যে কাজ করার জন্য তোমার যে সফটওয়্যার গুলো আছে এক্সট্রা অপারেটিং সিস্টেম বা তার সাথে বিল্ড ইন সফটওয়্যার গুলো বাদে আদার্স যে সফটওয়্যার গুলো আছে সেগুলো তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন তোমার মাইক্রোসফট পাওয়ার, ওয়ার্ড, অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তোমার হচ্ছে যে প্রেজেন্টেশন সফটওয়্যার, তোমার গুগল ক্রোম, এই যে এইগুলো তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুই প্রকার, একটা হচ্ছে জেনারেল পারপোজ আর একটা হচ্ছে কাস্টমাইজড। জেনারেল পারপোজ হচ্ছে তোমার যেগুলো সচরাচর তুমি অনলাইনে পাচ্ছ, যেগুলো তুমি ডাউনলোড করে ব্যবহার করতে পারতেছো, যে সবাই একই রকম ভাবে, মানে এই সফটওয়্যার গুলো সবার কমন ভাবে ইউজের জন্য জেনারেল পারপোজ সফটওয়্যার গুলো তৈরি করা হয়েছে। ঠিক আছে? আর কাস্টমাইজড সফটওয়্যার হচ্ছে তোমার চাহিদা অনুযায়ী তুমি স্পেসিফিক রিকোয়ারমেন্ট দিয়ে যদি কোনো সফটওয়্যার তৈরি করো সেটা হচ্ছে তোমার কাস্টমাইজড সফটওয়্যার। যেমন তোমার ধরো একটা সফটওয়্যার তুমি তৈরি করলে তোমার অফিসের অ্যাটেন্ডেন্স মেনটেন করার জন্য। বোঝা গেল? এখানে কিন্তু শুধু এই একটা শ্রেণীবিন্যাসের মধ্যে আমি তোমাদের অনেক অনেক জিনিস কিন্তু বোঝানোর চেষ্টা করছি আমি। বোঝা গেল? ক্লিয়ার এই 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 পর্যন্ত? এর পরের কোশ্চেনটা কিন্তু আমি পড়াবো না, সবার কাছে ক্লিয়ার তো? এর পরের কোশ্চেনটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য। এইটা কতবার বিসিএস এ আসছে? 4-5 বার বিসিএস এ আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি পড়ানো লাগবে না নিজে পড়ে নিতে পারবা? এসএস দিয়ে দিলাম তাহলে, সেলফ স্টাডি দিয়ে দিলাম, আর একটাও এসএস দেবো। আচ্ছা, এইটা আমি হচ্ছে এই যে এইটা তোমাদের একটা এসএস দিয়ে দিলাম, এটা বাসায় পড়বা। অপারেটিং সিস্টেমের আগে ডায়াগ্রামটা আঁকি। অপারেটিং সিস্টেম কি এর একটা ডায়াগ্রাম আঁকি। এই সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার সবাই হচ্ছে তোমার অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ডেন্ট। আর এটা হচ্ছে তোমার হার্ডওয়্যার, ইনপুট আউটপুট। এই অপারেটিং সিস্টেম থাকে তোমার র্যামে, এর সাথে এ কানেক্টেড, আর এখানে ইউজার 1, ইউজার 2, এরা হচ্ছে তোমার এগুলো ইউজ করতেছে, কম্পিউটার ইউজ করতেছে বিভিন্ন প্রয়োজন অনুযায়ী। তো দেখো সফটওয়্যারটা, অপারেটিং সিস্টেম কি, দেখো অপারেটিং সিস্টেম কি করতেছে তোমার, দেখো কম্পিউটারের সাথে যে তুমি ব্যবহার করতেছো বিভিন্ন সফটওয়্যার তাই না, তুমি দেখো অপারেটিং সিস্টেম কি করে, তুমি বিভিন্ন রকম কম্পিউটার ইউজ করো মানে কি তুমি সফটওয়্যার ইউজ করো। অপারেটিং সিস্টেম কি করে, এই হার্ডওয়্যারের সাথে এই সফটওয়্যার গুলো অর্থাৎ তোমার ইউজারের একটা ইন্টারফেস তৈরি করে, এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। তো এটা আমরা একটু বইয়ের ভাষায় আমরা একটু দেখি কি করে। অপারেটিং সিস্টেম এমন এক ধরনের সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে ইন্টারফেস হিসেবে কাজ করে। অপারেটিং সিস্টেম পুরো কম্পিউটার সিস্টেমকে পরিচালনা করে। এছাড়াও
এটি কম্পিউটারের এমন প্রোগ্রাম বা সফটওয়্যার যার কাজ হচ্ছে ইউজারের নির্দেশ অনুসারে কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাঝে সমন্বয় সাধন করা এবং কম্পিউটারের নানা ধরনের প্রোগ্রাম, ইনপুট আউটপুট, স্টোরেজ এবং প্রসেসিং এর জন্য কাজ করা। এখন কিছু সফটওয়্যারের নাম তোমরা নিজেরাই পড়ে নিতে পারবে, অপারেটিং সিস্টেমের নাম। এর এরপরে কি আসছে দেখো, অপারেটিং সিস্টেমের বর্ণনা দেখো। অপারেটিং সিস্টেমের বর্ণনা কি আসছে? হার্ডওয়্যারকে হার্ডওয়্যারকে দিয়ে অ্যাপ্লিকেশন প্রোগ্রামের কাজগুলো করিয়ে নেওয়ার ব্যাপারে অপারেটিং সিস্টেম সমন্বয়কারীর কাজ করে থাকে। একজন ব্যবহারকারী যখন অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সাহায্যে কাজ করার জন্য কোনো নির্দেশ প্রদান করে, তখন অপারেটিং সিস্টেম ওই নির্দেশ অনুযায়ী কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সমন্বয় সাধনের কাজ তৈরি করে। অর্থাৎ তুমি ধরো এখন এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তুমি একটা কিছু তৈরি করতে যাবা, তো তুমি সেই জিনিসটা তুমি নির্দেশ দিবা কম্পিউটারে। অপারেটিং সিস্টেম কি করবে, তোমার কম্পিউটারের হার্ডওয়্যারকে তোমার নির্দেশ অনুযায়ী তোমার কমান্ডের সাথে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যারের একটা আহ যোগাযোগ তৈরি করবে এবং একটা সমন্বয় সাধন করবে। এভাবে তুমি সেই জিনিসটা ব্যবহার করতে পারবা। অপারেটিং সিস্টেম একটা ডায়াগ্রামের মাধ্যমে এটার একটা বর্ণনা দিলাম। এটা কি বোঝা গেল? বোঝা গেলে এটা আমি এখন মুভ করবো এখান থেকে। ওকে, এসএস। এই অপারেটিং সিস্টেমের কাজ ভাগে ভাবে যাবে কি আছে, মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেসর ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, সিকিউরিটি, সিস্টেম পারফরমেন্স, ফাইল ম্যানেজমেন্ট, মানে এইগুলো নিয়ে অপারেটিং সিস্টেম কাজ করে। নিজে পড়ে নিও, এ পড়ায় সময় নষ্ট করার কোনো মানে হয় না। ওপেন সোর্স অ্যান্ড প্রপার্টি সফটওয়্যারের মধ্যে মূল পার্থক্য লিখুন, এদের উদাহরণ দিন। একবারে দিচ্ছি। তার আগে সোর্স কোড বুঝতে হবে। আগে আগে সোর্স কোড কি জিনিস সেটা বুঝো। উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে সোর্স বা উৎস প্রোগ্রাম বলে। অর্থাৎ এই যে আমরা যে ভাষায় বিভিন্ন প্রোগ্রাম টাইপ করি বা প্রোগ্রাম লিখি, এই এই ভাষাটাকে হচ্ছে আমাদের উচ্চতর ভাষার সোর্স বা উৎস প্রোগ্রাম বলা হয়। সোর্স কোড কম্পাইলারের মাধ্যমে একটি মেশিন কোডে রূপান্তরিত হয়, যা অবজেক্ট কোডও বলা হয়। আমরা যে কোন প্রকার এই সোর্স কোড তুমি টাইপ করলে এটা কম্পিউটারে থাকা কম্পাইলারের মাধ্যমে অটোমেটিক তোমার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে কম্পিউটারকে বুঝাবে সে। এটা হচ্ছে তোমার কি সোর্স কোডের কাজ। ঠিক আছে, সোর্স কোড হচ্ছে ধরো কোনো কিছু একটা আইডেন্টিফিকেশন, যে এইটার তুমি সোর্সের মধ্যে তুমি ঢুকে যাইতে পারবা এই কোডের মাধ্যমে। সেটার একটা ইন্ডিভিজুয়াল কোড দেওয়া থাকে, যেটা যেটা টাইপ করলে তুমি দেখা যাচ্ছে ওই মেশিনের ভাষাটা, কম্পিউটার তোমার ওই ভাষাটা বুঝতে পারবে। এখন ওপেন সোর্স এবং প্রপার্টি সোর্সের মধ্যে একটা পার্থক্য দেখো। ওপেন সোর্স কি করে দেখো, ওপেন সোর্স প্রোগ্রামে এই ওপেন সোর্স হচ্ছে তোমার একটু দিয়ে দিই আমি, হচ্ছে পার্থক্য মতনই দেখাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। প্রোপ্রিয়ারেটরি সোর্স, ওপেন সোর্স আর প্রোপ্রিয়েটারি সফটওয়্যার, এর পার্থক্যটা দেখো। ওপেন সোর্সে তোমার সোর্স কোড দেওয়া থাকে থাকে এটাতে থাকে না। ফলে তোমার ওপেন সোর্স সফটওয়্যার গুলাকে তুমি প্রয়োজন মতো, ওপেন সোর্সে অপারেটিং সিস্টেম গুলোকে তুমি প্রয়োজন মতো তোমার ইচ্ছা মতো মডিফাই করে নিতে পারবা, কিন্তু প্রোপ্রিয়েটরি সোর্স সফটওয়্যার গুলোকে তুমি নিজের পছন্দ মতো মডিফাই করে নিতে পারবা না। ওপেন সোর্স সফটওয়্যার গুলো এগুলো বিনামূল্যে ব্যবহার করা যায়, যোগ্য, এগুলো পেইড। ওপেন সোর্স সফটওয়্যার গুলো তুমি বিনামূল্যে পেয়ে যাবা বা অপারেটিং সিস্টেম তুমি বিনামূল্যে পেয়ে যাবা, কিন্তু এই প্রোপ্রিয়েটরি সোর্স তোমার হচ্ছে সফটওয়্যার গুলো তুমি অবশ্যই তোমার টাকা দিয়ে কিনে নিতে হবে। এগুলো বাণিজ্যিক ভাবে উৎপাদন করা হয় না। এই ওপেন সোর্স হচ্ছে বাণিজ্যিক ভাবে উৎপাদন করা হয় না বিধায় এগুলোর তোমার হচ্ছে আপগ্রেডেশন খুব স্লো হয় এবং এর উন্নয়নের তেমন কোনো নিশ্চয়তা পাওয়া যায় না। কিন্তু এগুলো বাণিজ্যিক ভাবে উৎপাদন হয়, কারণ এগুলো তো পেইড, এগুলো বাণিজ্যিক ভাবে উৎপাদন হয় বিধায় এগুলোর ভবিষ্যৎ উন্নয়ন অবশ্যই হয়। এগুলোর ভবিষ্যৎ উন্নয়ন অবশ্যই হয়। ওপেন সোর্স সফটওয়্যার গুলো তোমার হচ্ছে কম্পারেটিভলি কম দামি, এগুলো হচ্ছে কম ফিচার সমৃদ্ধ, আর এগুলো হচ্ছে অধিক ফিচার সমৃদ্ধ। তারপরে এটার আর একটা বিষয় হচ্ছে এগুলোর যেহেতু কম দামি এবং এগুলো কম ব্যবহার করা হয়, এজন্য এগুলোর জন্য তেমন ভাইরাস লেখা হয় না, কিন্তু এইগুলো বেশি ব্যবহার হয় বিধায়, প্রোপ্রিয়েটরি সোর্স বেশি ব্যবহার হয় বিধায় এগুলোর জন্য ভাইরাস লেখা হয়। যেমন ওপেন সোর্সের একটা ভালো উদাহরণ হচ্ছে তোমার লিনাক্স, এবং প্রোপ্রিয়েটরি সোর্সের ভালো উদাহরণ হচ্ছে তোমার উইন্ডোজ।
এই এটা কি বোঝা গেল? বুঝতে পারছো ওপেন সোর্স অ্যান্ড প্রোপ্রিয়েটরি সোর্সের পার্থক্য এবং এদের বেসিক ক্লাসিফিকেশন? ওকে। হ্যাকিং, হ্যাকিং সিস্টেম বলতে কি বোঝায়? কম্পিউটার সিস্টেমে হ্যাকিং বলতে কি বোঝায় বলো? হ্যাকিং এর একটু উদাহরণ দাও, বলো তো হ্যাকিং কি জিনিস? হ্যাকিং হচ্ছে মূল কথা চুরি করা। তুমি দেখা যাচ্ছে তোমার অন্যজনের একজনের কম্পিউটারের তোমার নিজের আয়ত্তে নিয়ে আসা, এবং সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় ডকুমেন্ট বা যা যা জিনিস দরকার সেটা তুমি সরিয়ে নিয়ে যাওয়া, এই তার অনুমোদন ব্যতীত। কিন্তু তুমি কম্পিউটারে ঢুকতেছো, কিন্তু কম্পিউটার ব্যবহারকারীর অনুমোদন ব্যতীত তুমি কম্পিউটারে ঢুকে এই কাজগুলো যে তুমি করবা, এই জিনিসটাই হচ্ছে তোমার কম্পিউটার হ্যাকিং। ঠিক আছে? এই যে তোমার হ্যাকার, আর যারা এই কাজ করে তাদের বলে হ্যাকার। এটা তোমরা এটা 2 বছরের বাচ্চাও এখন জানে। মানে হ্যাকিং বিভিন্ন রকম আছে, এর মধ্যে একটা আছে পাসওয়ার্ড হ্যাকিং। এখানে তোমার পাসওয়ার্ড হ্যাকিং করার জন্য কি করে জানো? ধরো তোমাকে বিভিন্ন স্পাম মেসেজে বিভিন্ন লিংক পাঠায়, তাই না? খেয়াল করে দেখছো না স্পাম মেসেজে বিভিন্ন রকম লিংক পাঠাইতে? এই বিভিন্ন রকম লিংক পাঠানোতে তুমি যদি তাতে ক্লিক করো, তা ওই লিংকের ভিতরে তোমার হচ্ছে এমন সিস্টেম করে দেওয়া থাকে যে তুমি যে ডিভাইস দিয়ে ওই লিংকে প্রবেশ করবা, সেই ডিভাইসের মধ্যে একটা ডিভাইসের একটা কন্ট্রোল ওই লিংকের মাধ্যমে তোমার সুন্দরভাবে ডিভাইসের যে পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ডটা সে নিজের মতন করে রিকভার করে নিয়ে তোমার ডিভাইসটা হ্যাক করে ফেলবে। ধরো তোমার ফেসবুকের মাধ্যমে তুমি একটা আননোন একটা স্পাম লিংকে ঢুকলে যে লিংকটা তোমাকে পাঠিয়েছে ওই লিংক প্রদানকারী ওই লিংকে ঢুকা মাত্রই তোমার ফেসবুকে আয়ত্তটা নিয়ে নেবে এবং তোমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবে, সূক্ষ্মভাবে পাসওয়ার্ডটা তোমার চেঞ্জ করে ফেলবে। এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেললে ধরো তুমি কি আর ফেসবুক ব্যবহার করতে পারবা? বলো তো পারবা? তোমার পাসওয়ার্ড যদি আর একজন তোমারটা চেঞ্জ করে নিজের মতন ভাবে দিয়ে নেয়, তাহলে কি তুমি সেটা পারবা? পারবা না। তো এইভাবেই তোমার পাসওয়ার্ড হ্যাক করে দেখা যাচ্ছে তোমার ফেসবুকটার আয়ত্ত সে নিয়ে নিতে পারে এবং তোমার নামে উল্টাপাল্টা কাজ কাম ফেসবুকে করে বেড়াইতে পারে। দিস ইজ হচ্ছে সিস্টেম হ্যাকিং, কম্পিউটার সিস্টেমে হ্যাকিং। বোঝা গেল? কম্পিউটার ভাইরাস। ভাইরাস, ভাইরাসের পুনরূপ কি? ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস। এটা কম্পিউটার ভাইরাস হচ্ছে একরকম সফটওয়্যার। ঠিক আছে? কম্পিউটার ভাইরাস হচ্ছে মূলত একটা কোডিং এর মাধ্যমে বানানো একটা প্রোগ্রাম, যা কোনো ফাইল বা অন্য কোনো মাধ্যমে মাধ্যমে অনুমতি ছাড়াই তোমার যে কোনো ডিভাইসে ঢুকে ডিভাইস ও তথ্যের ক্ষতি সাধন করতে পারে এবং নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। এই যে হ্যাকিং এবং ভাইরাস কিন্তু আলাদা জিনিস। ভাইরাস হ্যাকিং তো তুমি হচ্ছে যে বিভিন্ন রকম ভাবে হ্যাক করে চুরি করে তথ্য নিয়ে নিচ্ছ, কিন্তু ভাইরাস হচ্ছে তোমার তুমি একটা সফটওয়্যার বা তুমি কোনো একটা প্রোগ্রাম তৈরি করে তুমি এনিহাও আর একটা কম্পিউটারে ঢুকাই দিয়ে সেই কম্পিউটারের ফাইলগুলোর বা কম্পিউটারের অপারেটিং সিস্টেমে তুমি ড্যামেজ করে দিচ্ছ। দ্যাট ইজ হচ্ছে ভাইরাস। এখন এর থেকে পরিত্রাণের উপায় কি? এবার তোমরাই বলো, পরিত্রাণের উপায় কি? আমি বলবো না তোমরা বলবা? বলো। মেন কথা তোমার অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। তুমি পেরিফেরাল ডিভাইস গুলো ব্যবহার করার আগে বা কোনো ফাইল ডাউনলোড বা ফাইল সেন্ড করার আগে সেটা তুমি স্ক্যান করে নিবা। নিয়মিত তুমি অ্যান্টিভাইরাস আপডেট করবা। এইটাই, এছাড়া আর কোনো কাজ নেই বা ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়ার উপায়। এবং একটু ঠান্ডা মাথায় মানে একটু সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। কম্পিউটার ভাইরাস কিভাবে কাজ করে? কম্পিউটার ভাইরাস কিভাবে কাজ করে বলো? কোন নির্দিষ্ট ভাইরাস কম্পিউটারে প্রবেশের পর মূলত দূষিত বা ম্যালিসিয়াস প্রোগ্রামটি ইউজারের অনুমতি নিয়ে অ্যাক্টিভ হয়ে যায় এবং বৈধ কোডটি কার্যকর হবার আগেই সেটি কম্পিউটারের সিপিইউর মেমোরিতে লোড হয়ে যায়। অর্থাৎ একটা জিনিস তোমাকে বলি, ধরো আমেনা যেহেতু ওই যে বেশি রেসপন্স করতেছে ওর কথাই বলি। আমেনা ধরো তুমি যে কোনো একজনের পেন ড্রাইভ তুমি হচ্ছে তোমার কম্পিউটারে ঢুকাইলো, পেন ড্রাইভের মাধ্যমে তোমার কম্পিউটারে ভাইরাস ঢুকলো। এখন ভাইরাস ঢুকলে ভাইরাস কিন্তু আবার তোমার অনুমতি ছাড়া কম্পিউটারে অ্যাক্টিভেট হইতে পারবে না। জিনিসটা কি ভাই? তাহলে আমি অনুমতি কেন দেবো ভাইরাসের? অনুমতি যে তুমি দিচ্ছ সেটা তুমি নিজেও বুঝতে পারবে না। কি যেমন ধরো তুমি একটা ফাইল ওপেন করতে যাচ্ছ, ঠিক আছে? ধরো তুমি যে কোনো একটা ফাইল ওপেন করতে যাচ্ছ কম্পিউটারে, এই ফাইলটা ওপেন করতে যে তুমি যেই ফাইলের উপর ক্লিক করবা
ওই যে কম্পিউটার ভাইরাসটা থাকবে, ওই ক্লিক করার পরে ফাইল ওপেন না হয়ে বরং ওই ক্লিকের মাধ্যমে তোমার ওই কম্পিউটার ভাইরাসটা অ্যাক্টিভেট হওয়ার অনুমতি পেয়ে যাবে। যখন সে অনুমতি পেয়ে যাবে তখন সে সবার আগে অ্যাটাক করবে তোমার কম্পিউটারের বুট সিস্টেমকে অ্যাটাক করে সে তোমার অপারেটিং সিস্টেমের কন্ট্রোল নিয়ে নেবে, এবং এইভাবেই সে তোমার হচ্ছে তোমার পুরো কম্পিউটারের মধ্যে সে ভাইরাসটা ছড়াই দিয়ে কম্পিউটারে তোমার সফটওয়্যার গুলো এবং কম্পিউটার ব্যবহারের অনুপযোগী করে দিয়ে সেটার একটা ড্যামেজ করে ফেলবে। বোঝা গেল কম্পিউটার কিভাবে কাজ করে? তুমি কিন্তু না বুঝেই কিন্তু তুমি কম্পিউটারকে অনুমতি দিয়ে দিচ্ছ, ভাইরাসকে অনুমতি দিয়ে দিচ্ছ অ্যাক্টিভেট হওয়ার যে কোনো একটা ফাইলে ক্লিক করেই। এখন দুইটা অ্যান্টিভাইরাসের নাম, অ্যান্টিভাইরাস অনেক আছে, যেমন ক্যাসপারস্কাই, নর্টন পান্ডা, এরকম অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো তোমরা ব্যবহার করতে পারো। ম্যালওয়্যার বলতে কি বোঝায় সংক্ষিপ্তে বর্ণনা দেবো। ভাইরাস খুব সমস্যা করে কম্পিউটারে, পরে তোমার উইন্ডোজ চেঞ্জ না করা পর্যন্ত ভাইরাস ক্লিয়ার হয় না, খুব ঝামেলা এটা। ম্যালওয়্যার ম্যালওয়্যার এমন এক ধরনের সফটওয়্যার প্রোগ্রাম যা কম্পিউটার, মোবাইল বা কোনো ডিভাইসের ইউজারের অনুমতি ছাড়াই তার কার্যক্রম অব্যাহত রাখতে পারে। ম্যালওয়্যার বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে সচরাচর আছে ভাইরাস, ট্রোজান, র্যানসামওয়্যার, ওয়ারসম, স্পাইওয়্যার, এগুলো তোমার বিভিন্ন রকম ম্যালওয়্যার, এগুলো ভাইরাসের কাছাকাছি এগুলাই। এখন বিষয় হচ্ছে, আচ্ছা তোমরা কি ট্রোজান বুঝো? ট্রোজান ট্রোজান বুঝো কি বলো তো? ট্রোজান, আচ্ছা নাম শুনছো, তাহলে বোঝো না। এই নামটা কই থেকে আসছে তোমাদের 2 মিনিট একটু গল্প বলি, তারপরে আমরা লাস্ট পার্টের দিক আস্তে আস্তে মুভ করবো। এরপরে তেমন কিছু নেই ভাই, কম্পিউটার ভাইরাস এবং ম্যালওয়্যারের পার্থক্য নিজে পড়লে বুঝতে পারবা, আমার পড়ানোর কিছু নেই। ট্রয় মুভি দেখছো? বলো তো ট্রয় মুভি দেখছো কিনা? এভরিওয়ান ট্রয় মুভি দেখছে, রামে না, তাহলে দেখছো কি? তুমি কি আতেল ভাই বলো তো? ট্রয় দেখো নি? সরি, মজা নিচ্ছি। আচ্ছা হ্যাঁ, ট্রয় মুভিতে মনে আছে, আহ ট্রয় মুভিতে মনে আছে তোমার অ্যাকিলিসরা একটা কাঠের ঘোড়া তোমার হেক্টরদের রাজ্যে, মানে সে হ্যাঁ হেক্টরদের রাজ্যের প্রবেশদ্বারের সামনে রেখে গেছিল রাতের বেলা, এবং যার মধ্যে অ্যাকিলিসরা যোদ্ধারা লুকায় ছিল। ওইটাই হচ্ছে তোমার ট্রোজান হর্স। ট্রোজান মানে হচ্ছে তোমার হচ্ছে অনুপ্রবেশকারী, ঠিক আছে? ট্রোজান মানে হচ্ছে অনুপ্রবেশকারী। এবং তোমার হেক্টররা কি মনে করেছিল বলতো, যে এটা দেবতা কর্তৃক প্রাপ্ত কোনো উপহার, এই জন্য তারা আনন্দের সহিত এই রাজ্যের মধ্যে নিয়ে যায় এবং মোটামুটি তাদের ধ্বংস ওইখানেই কমপ্লিট হয়েছে। ওকে, তো এই ট্রোজান হর্স বা ট্রোজান জিনিসটা এসেছে এইখান থেকে, এই তোমার হচ্ছে এই ট্রয়ের এই কাহিনী থেকে ট্রোজান জিনিসটা এসেছে। তো এরা কি করে, এরা নিজেই পড়ে নেবে ভাই, আসলে আমার এই পড়ানোর কিছু নেই, বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়ার মতন বিষয়, কঠিন জিনিস সামনে আসতেছে, মাথা টাথা গুলাই যাবে দেখো একটু পরে, এই জন্য একটু গল্প করে নিলাম। এ নিজে পড়ে পড়ে নিতে পারবা, ম্যালওয়্যার হাবি জাবি, সেলফ স্টাডি, এইটাও সেলফ স্টাডি। শোনো, কম্পিউটার ভাইরাস হচ্ছে ম্যালওয়্যারের একটা পার্ট, ঠিক আছে? এইটুক মনে রাখলেই হচ্ছে। আজ পর্যন্ত অফিস অটোমেশন নিয়ে কোনো কোশ্চেন আসেনি, এজন্য পড়ার দরকার নেই। এইবার আসলে প্রোগ্রামিং ভাষা, এই পার্টটা টাইম লাগবে, একটু বুঝার আছে বিষয়টা, ঠান্ডা মাথায় বুঝতে হবে। দেখো এর আগে আমরা একটা ইয়ে করি, একটা প্রশ্ন আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ কি? মেশিন ল্যাঙ্গুয়েজ কি? দেখো, কম্পিউটারের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বা নিম্ন স্তরের ভাষা বলা হয়। সাধারণত মেশিন ভাষা 0 এবং 1 এই দুই বাইনারি অঙ্ক দিয়ে লিখতে হয়। হুম, বিদ্যুতের হাই ভোল্টেজকে 1 এবং লো ভোল্টেজকে 0 নির্দেশ করে কম্পিউটার প্রোগ্রাম লেখার পদ্ধতিকে মেশিন ভাষায় প্রোগ্রাম বলা হয়। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটারের নিজস্ব ভাষা আছে মেশিন ভাষা।
কম্পিউটার নিজস্ব ভাষাকে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ বলে। আচ্ছা, আর একটা প্রশ্ন এখানে আর দেখতেছি, মাইক্রো কম্পিউটার নিচু স্তর এবং উঁচু স্তরের ভাষা কোনগুলা? এর নিজে পড়ে নাও। নিচু স্তরের ভাষা আছে তোমার হচ্ছে যে মেশিন ল্যাঙ্গুয়েজ, আর উঁচু স্তরের ভাষা হচ্ছে তোমার এই যে বেসিক, সি, সি প্লাস প্লাস, কোবল, জাভা, এগুলো হচ্ছে তোমার উঁচু স্তরের ভাষা। ঠিক আছে, এবার আসো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ল্যাঙ্গুয়েজের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই এই কথাটা থেকে কি একটা জিনিস বোঝা যাচ্ছে না যে অবজেক্ট ওরিয়েন্টেড বলতে কি যে কোনো একটা কিছু লক্ষ্য করে তৈরি করা প্রোগ্রাম, যে কোনো একটা অবজেক্টকে টার্গেট করে যে প্রোগ্রামটা তৈরি করা হয় সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। এটা কি বোঝা যাচ্ছে? বোঝা যায় না এটা? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই টার্মটা দেখতেছি, সেখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম থেকেই তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসবে। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বলতে আমরা কি বুঝতেছি, মানে কমন সেন্সে আমরা কি বুঝতেছি বলতো? যে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বিষয়কে টার্গেট করে যে যে প্রোগ্রামটা তৈরি করা হচ্ছে সেটাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। এটা কি বুঝতেছি না আমরা এমনি? মানে জেনারেল সেন্সে কি এটুকু আমাদের বুঝে আসতেছে না যে কোনো একটা বিষয় বা কোনো একটা অবজেক্টের টার্গেট রেখে যে প্রোগ্রাম তৈরি করা হয় সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। এখন এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এই প্রোগ্রাম তৈরি করার জন্য তো অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজ লাগে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? দেখো, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সবসময় হচ্ছে সুবিন্যস্ত প্রোগ্রামিং এর ভালো দিকগুলো গ্রহণ করে এবং নতুন কিছু সুবিধা যোগ করে। ধরো আমেনা, আমেনার নিয়ে তোমার হচ্ছে নাম, এই নাম প্রকাশের জন্য একটা প্রোগ্রাম করা লাগতেছে, তোমার রোল নাম্বার, তোমার অবটেন্ড মার্ক, তোমার পরীক্ষা দিছো তার অবটেন্ড মার্ক, পাস অর ফেইল, তুমি অবটেন্ড মার্ক পেয়ে তুমি পাস করছো না ফেল করছো, এবং মেরিট পজিশন, ইফ পাস তাহলে তোমার মেরিট পজিশন। এই পাঁচটা জিনিস দেখা যাচ্ছে তোমার শুধু আমেনা তোমার নিয়েই ধরো এই জিনিসটা লাগবে। ঠিক আছে, তাহলে দেখো তোমার জন্যই তোমার নাম তৈরি করার জন্য একটা প্রোগ্রাম লাগতেছে, তারপরে তোমার রোলের একটা জিনিস লাগতেছে, এবং তোমার অবটেইনড মার্কের জন্য একটা প্রোগ্রাম করা লাগতেছে, সেখানে তুমি পাস করছো না ফেল করছো তার কমেন্ট দেওয়ার জন্য একটা প্রোগ্রাম লাগতেছে, এবং মেরিট পজিশন এটা পাওয়ার জন্য তোমার একটা প্রোগ্রাম করা লাগতেছে। দেখো, এখানে তোমার তোমার সম্বন্ধে তোমার আইডিয়া পাওয়ার জন্য এখানে ইন্ডিভিজুয়াল 5টা প্রোগ্রাম করা লেগেছে না? লেগেছে কিনা বলো? ইন্ডিভিজুয়াল 5টা প্রোগ্রাম লেগেছে না? বাট ধরো তোমার ইন্ডিভিজুয়াল নেম তৈরি করার জন্য যে প্রোগ্রামটা লেখা হয়েছে সেই প্রোগ্রামটা থেকেই তোমার এই রোলের প্রোগ্রামটা চলে আসবে। কিরকম? এই প্রোগ্রামের ধরো তোমার 90% সেম থাকবে, এই তোমার নামের প্রোগ্রাম এবং রোলের প্রোগ্রামের 90% সেম থাকবে। লাস্টের 10% যে তোমার রোলের কমান্ড দেবে, এই রোলের সাথে আবার অবটেন্ড মার্কেট তোমার হচ্ছে 90% মিল থাকতেছে, 10% অবটেন্ড মার্কেট কমান্ড দিচ্ছে। এরকম ভাবে তোমার একটার সাথে একটা লিঙ্কেজ থাকতেছে, কিন্তু একটাকে কখনো আর একটা ইন্টারাপ্ট করতেছে না। দিস ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অর্থাৎ তোমাকে অবজেক্ট ধরে তোমার নিয়ে একটা সেট তৈরি করা যে প্রোগ্রামটা করা হয়েছে ইন্ডিভিজুয়াল 5টা প্রোগ্রাম, এই তোমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। যেখানে তোমার আলাদা আলাদা প্রোগ্রাম গুলোর মধ্যে প্রায় সিমিলার টাইপেরই তোমার যে এই যে বললাম না যে সুবিন্যস্ত প্রোগ্রামিং এর ভালো দিকগুলো নিচ্ছে, কিছু লিঙ্ক থাকে যে তোমার সাথে তো একটার সাথে একটা লিঙ্ক না থাকলে তোমারই যে এইগুলো সেগুলো বোঝা যাবে, অবশ্যই লিঙ্ক থাকে। এই দেখো, এইখানে বলাই হয়েছে যে প্রোগ্রামিং এর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সুবিন্যস্ত প্রোগ্রামিং এর ভালো দিকগুলো গ্রহণ করে এবং নতুন কিছু সুবিধা যোগ করে। যেমন তোমার নামের সাথে তোমার রোল নেওয়ার জন্য যে ভালো দিকগুলো নেওয়া লাগবে রোল সেই দিকগুলো নিয়ে নতুন একটা ডেটা অ্যাড করে দিয়েছে তোমার রোলের ডেটাটা। দ্যাটস ইট, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তারপরে তোমার অবটেন্ড মার্ক, এরকম ভাবে তোমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জিনিসটা চলে আসছে। দেখো, এখানে খুব সাধারণ অর্থে বলতে গেলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কাজ করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কাজ করে কোড এবং তার সাথে সংশ্লিষ্ট ডেটা নিয়ে।
এই যে তুমি যে কোডটা দিচ্ছ এবং তার সাথে ইন্ডিভিজুয়াল যে ডেটাগুলো তুমি আলাদা আলাদা ভাবে বসাচ্ছ সেই ডেটা নিয়ে। বাট দেখো এখানে 5টা ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম করা হচ্ছে, কিন্তু একই রকম কোড দিয়ে বলতে গেলে 5টা ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম করা হচ্ছে, কিন্তু যেটাতে প্রবলেম হবে শুধু সেইটা যদি কারেকশন করে তাহলে সেটাই ঠিক হয়ে যাবে, বাকিগুলোর কিন্তু কোনো প্রবলেম সৃষ্টি হবে না। অর্থাৎ দেখা যাচ্ছে তোমার প্রোগ্রামিং এর মধ্যে একটা ফেজে যে তোমার এই পাস অথবা ফেল এই কমান্ডে যে তোমার ঝামেলা হচ্ছে, এই কমান্ডের ঝামেলার জন্য কিন্তু বাকি 4টে প্রোগ্রামের কোনো সমস্যা হবে না, শুধু এই প্রোগ্রামটার সমাধান করলেই পুরো জিনিসটা সমাধান হয়ে যাবে। দিস ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন এর কতগুলো তোমার স্পেশাল ফিচার আছে বা বৈশিষ্ট্য আছে, যেমন পলিমারফিজম। পলিমারফিজম কি? এর বহুরূপতা। দেখো এখানে তোমার বহুরূপতা দেখালাম না, আবার দেখা যাচ্ছে এই একই প্রোগ্রাম দিয়ে এখানে সুদীপ্ত আজাদ আছে, তাই না? সুদীপ্ত আজাদ আছে, সুদীপ্ত আজাদের একই কাজ করা যাচ্ছে একই রকম প্রোগ্রাম দিয়ে, শুধু কিছু ডেটা পরিবর্তন করে দিয়ে। এই যে তোমার হচ্ছে বহুরূপতা দেখাচ্ছে কি, একই ফাংশনের বিভিন্ন ভাবে ব্যবহার করার উপায়কে পলিমরফিজম বলে। এই যে তুমি যে ফাংশন গুলো ব্যবহার করতেছো এগুলো তুমি বিভিন্ন জায়গায় ব্যবহার করতেছো না, এইটাই তোমার পলিমরফিজম। তারপর ইনহেরিটেন্স, এরপরে তোমার ইনহেরিটেন্স। আচ্ছা এই প্রশ্ন কি, এটি হলো একটি বিশেষ বৈশিষ্ট্য, ইনহেরিটেন্স হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য যার মাধ্যমে এক ক্লাস অন্য ক্লাস থেকে কোনো বিষয়বস্তু উত্তরাধিকার সূত্রে পায়। অর্থাৎ এক ক্লাস অন্য ক্লাসের ভেরিয়েবল ও ফাংশন নিয়ে কাজ করতে পারে। এই যে এটা এই ভেরিয়েবল নিয়ে এই কাজ করতেছে না, এই ভেরিয়েবল নিয়ে এই কাজ করতেছে না, এই ভেরিয়েবল নিয়ে এই কাজ করতেছে, এই ভেরিয়েবল নিয়ে এই কাজ করতেছে। তার মানে ইনহেরিটেন্সটাও এখানে ক্লিয়ার হয়ে গেল। আর কি এনক্যাপসুলেশন, এনক্যাপসুলেশনটা কি? এনক্যাপসুলেশন কি? এটি হলো এমন একটি বিশেষ ব্যবস্থা যার মাধ্যমে কোন ক্লাসের নিজস্ব ভেরিয়েবল ফাংশনের উপর প্রবেশাধিকার আরোপ করা যায়। অর্থাৎ ওই ক্লাসের বাইরে অন্য কেউ কেউ ক্লাসের অধীনস্থ কিছু ব্যবহার করতে পারবে কি পারবে না তা নির্ধারণ করে দেওয়া যায়। তার মানে কি এটার ইন্ডিভিজুয়ালিটি নির্ধারণ করে দেওয়া যায়। দ্যাট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য। জিনিসটা কি বোঝা গেল নাকি বেশি কঠিন? অবশ্যই কঠিন, বুঝছো, কিন্তু কঠিন কেমন? বিলিভ মি, এই জিনিসটা আমি 41-এর পরীক্ষায় যে প্রথমে প্রশ্নটা চোখের সামনে দেখি দিয়ে এরকম কিছু একটা আছে, এবং আল্লাহর রাস্তে আমি যে কি লিখে আসছিলাম ভাই, আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি যে কি লিখে এসেছিলাম আমি নিজেও জানি না, এবং আমার দ্বারা জানা সম্ভব না। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দুইটা নাম জাভা, সি প্লাস প্লাস এরকম বলা যায়। আমি যে ভুং ভাং লিখে দিয়ে আসছিলাম, বেশ ভালো কঠিন আছে, কিন্তু ভুং ভাং লিখে দিয়ে আসছিলাম পরীক্ষার হলে। পরীক্ষার হলে খাতা ফাঁকা রেখে আসা মানুষ আমি না, আল্লাহর রহমতে যা মন চায় আমি লিখে দিয়ে আসি। এবং এই অভ্যাসটা রাখবা। সফটওয়্যার তৈরির ধাপ সমূহ, 2টা পেজ লাগবে, বর্ণনা লাগবে না, আমি মুখে বলে যাব, আশা করি তাতেই হবে। সফটওয়্যার তৈরির ধাপ সমূহ বর্ণনা করুন। দেখো সফটওয়্যার তৈরির ধাপগুলো কি কি, আমি আমার মতন করে ধাপগুলো বলতেছি। সমস্যা নির্দিষ্টকরণের পরে তুমি করবা হচ্ছে সমস্যা বিশ্লেষণ, সমস্যা বিশ্লেষণের পরে তারপরে প্রোগ্রাম ডিজাইন, মানে প্রোগ্রাম ডেভেলপমেন্ট। আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, লিখে নে এটা। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, এই হচ্ছে ধাপ, আমি বর্ণনা করতেছি। আগে সুদীপ্ত আজাদের প্রশ্নের উত্তরটা দেই, শোনো। ইউজুয়ালি টেকনিক্যাল প্রশ্নগুলো, ঠিক আছে, ধরো এগুলো তো টেকনিক্যাল প্রশ্ন, টেকনিক্যাল প্রশ্নে ভুংভাং লিখলে, তুমি যদি ভুংভাং লেখো ইউজুয়ালি নাম্বার দিবে না। বাট দেখা যাচ্ছে পরীক্ষার হলে এমন কিছু প্রশ্ন পেয়ে যাবা যা তুমি জীবনে চোখেও দেখোনি, ঠিক আছে, যা তুমি জীবনে চোখেও দেখোনি, নামও শোনোনি, এরকম কিছু তুমি পেয়ে যাবা। তাই বলে কি তুমি খাতাটা ফাঁকা রেখে আসবা? বলো তো, ফাঁকা রাখবা না, যা মন চায় লিখে দিয়ে আসবা, আন্দাজে লিখে দিয়ে আসবা। 0.1% প্রবাবিলিটি থাকলেও প্রবাবিলিটি আছে যে তুমি যে আনসারটা লিখছো সেটা তোমার সঠিক আনসারের একটু হলেও কাছাকাছি গেছে। তাতে দেখা যাচ্ছে তোমার 5-এ 0 না দিয়ে 5-এ 1 দিল, ওই 1 নাম্বারের তোমার হচ্ছে দাম আছে না। শোনো, সাধারণত 2.5 মার্কের কোশ্চেনে তো যদি সঠিক হয় পুরো মার্কই দেওয়ার কথা। কারণ পিএসসি যে কেমন নাম্বার দেয় এটা সম্বন্ধে আমি আসলে ক্লিয়ার জানি না।
তবে পুরো নাম্বারই তো দেওয়ার কথা। অবশ্য আমি নিজে খাতা দেখি না, তো আমি আসলে বলতে পারি না আসলে বিষয়টা কি। পুরো নাম্বার দেওয়ার কথা, কিন্তু পিএসসি কি করে এটা আমি সঠিক জানি না। কারণ তোমাদের রাব্বি ভাইয়ের দেখলাম বিজ্ঞান এত কঠিন হয়েছিল ওদের যে ও মাত্র 55 পাইছিল বিজ্ঞানে। আমি অবাক হয়ে গেছি, আমাদের মার্কশিট তো এখনো পাইনি। অবশ্য ও প্রচুর ভুংভাং লিখছিল, যে রাউটারের গল্প তো তোমাদের বলছি, এরকম অনেক জিনিস। ই- তোমার হচ্ছে 40-এর মতন কঠিন বিজ্ঞানের প্রশ্ন আজ পর্যন্ত কোনোদিন বিসিএস এ হয়নি। আর শোনো, একটা জিনিস তোমাদের বললি, প্রশ্ন যদি কঠিন হয় মোটেও ঘাবড়াবা না, তুমি জানবা যে তোমার প্রস্তুতি ভালো আছে। এখন তোমার কাছে যদি প্রশ্ন কঠিন লাগে, তুমি জেনে রাখবা হল ভর্তি সবার কাছে ওই প্রশ্ন কঠিন, কোনো মাপ নেই এর। স্বাভাবিক, ওই একটা ইউনিক ছিল। আচ্ছা যাই হোক, আমরা অপারেটিং সিস্টেমের তোমার প্রত্যেকটা ধাপ একটা 1-2 লাইন করে বলতে বলতে যাই। দেখো, প্রথমে হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ। সমস্যা নির্দিষ্টকরণ জিনিসটা কি? ধরো তুমি কোন বিষয়ের উপর তুমি একটা প্রোগ্রাম তৈরি করবা, প্রোগ্রাম লিখবা, সেই জিনিসটা তোমার হচ্ছে আইডেন্টিফাই করতে হবে না? ওই বিষয়টাকেই হচ্ছে সমস্যা বলা হয়েছে আর কি, ঠিক আছে? যে বিষয়ের উপর তুমি প্রোগ্রামটা তৈরি করবা, সেই প্রোগ্রাম, ওই বিষয়টাকে বলা হয়েছে সমস্যা নির্দিষ্ট করা। মানে বিষয়টা সিলেক্ট করা, দেন ওই বিষয়টা তুমি বিশ্লেষণ করবা, যে এই প্রোগ্রামটা, এইটা যে এই এই বিষয়টা করতে হবে, আমি কিভাবে করব, কোন কোন ধাপে যাইতে হবে, এইটা করে আমার লাভ হবে না লস হবে, এই জিনিসগুলো তুমি বিশ্লেষণ করবা। দেন বিশ্লেষণ করার পরে তুমি যে ওয়েগুলো তুমি চিন্তা করলা, যে এই এই ধাপে এইটার সাথে এটা লিঙ্কেজ করে করে তোমার আগাইতে হবে, সেইটা তুমি সেই ডিজাইনটা করবা। এই যে অ্যালগোরিদম ফ্লোচার্টের মাধ্যমে প্রোগ্রাম ডিজাইন করবা, তারপরে তুমি আগে খসড়া ডিজাইন করবে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের মাধ্যমে, ঠিক আছে? তারপরে প্রোগ্রাম উন্নয়ন আসবে, এই ডিজাইন হওয়ার পরে তুমি প্রোগ্রাম উন্নয়ন করবা। প্রোগ্রাম উন্নয়নের যে কাজটা কি, তুমি এই ডিজাইন করার পরে সেই অনুযায়ী তুমি একটা প্রোটোটাইপ প্রোগ্রাম বানাবা। প্রোটোটাইপ মানে তো বোঝো, যে একটা খসড়া প্রোগ্রাম তুমি বিল্ড করে ফেলবা, বানাই ফেললে, এটা হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন। প্রোগ্রাম উন্নয়নের পরে তুমি প্রোগ্রাম বাস্তবায়ন করবা। বাস্তবায়ন করার অর্থ কি? উন্নয়ন করার পরে তুমি সেগুলো টেস্ট করবা না, যে এখানে আমার ঠিক আছে কিনা, এখানে কোনো ভুল আছে কিনা, ইরর থাকলে সেগুলো ঠিক করবা, তোমার ঠিক মতন আউটপুট দিচ্ছে কিনা। এইগুলো তুমি প্রোগ্রাম বাস্তবায়ন ফেজে যে তুমি এই কাজটা করবা, যে প্রোগ্রাম ঠিক মতন কাজ করতেছে কিনা তুমি নিজে টেস্ট করে নিবা। তারপরে তোমার হচ্ছে এইটা যখন পুরোপুরি ঠিক হয়ে যাবে, তখন তুমি প্রোগ্রাম ডকুমেন্টেশন করবা। ডকুমেন্টেশন অর্থ কি? প্রোগ্রামটা তুমি তখন সেভ করে ফেলবা, বা রেডি হয়ে যাবে প্রোগ্রাম। সেখানে তুমি লিখিত কিছু, বা এই প্রোগ্রামটা কোন কোন ধাপে হয়েছে, কি কি ফ্লোতে হয়েছে, এই জিনিসগুলো তুমি একটা ডকুমেন্ট আকারে রেডি করে ফেলবা। কারণ ধরো তুমি এক জায়গায় প্রোগ্রামার, ঠিক আছে? ধরো সুদীপ্ত, তুমি ধরো একটা কোম্পানির প্রোগ্রামার, বাট তুমি কিন্তু সারা জীবনে কোম্পানির প্রোগ্রামার থাকবে তা তো না। তুমি তো জব সুইচ করতেই পারো। তুমি জব সুইচ করলে তোমার জায়গায় আরেকজন এসে যখন এটা নিয়ে কাজ করবে, এই প্রোগ্রামটা কিভাবে তুমি তৈরি করেছো সেটার ডকুমেন্ট সে যদি না দেখে, তাহলে তো সে বুঝতে পারবে না। এই কারণে তুমি প্রোগ্রাম ডকুমেন্টেশন করে রাখবা। আর দেন প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ করবা। এই ডকুমেন্টেশন করে ফেলার পরে তুমি প্রোগ্রামটা সেভ করে ফেলবা। এই সেভ করার রিজনটা হচ্ছে প্রোগ্রামটার এখন রানিং আছে, ইন ফিউচার যে এটা ডেভেলপমেন্ট লাগবে না বা কোনো আপগ্রেডেশন লাগবে না তার তো কোনো ঠিক নেই। এই আপগ্রেডেশনের প্রয়োজনে তুমি এই প্রোগ্রামটা তখন সেভ করে রাখবা, রক্ষণাবেক্ষণ করে রাখবা। এই হচ্ছে সফটওয়্যার তৈরির ধাপগুলো তোমাদের বর্ণনা করা হলো। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেল? যাক, এই পেজ লাগতেছে না। সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বলতে কি বোঝেন? এটা খুব ইজি একটা জিনিস, এই নতুন দেখে ঘাবড়ায়ও না, এটা এটা আমি পারতাম। দেখো, স্পেসিফিকেশন চাইছে। সফটওয়্যার রিকোয়ারমেন্ট হলো প্রত্যাশিত সিস্টেমের ফিচার এবং ফাংশনালিটির বিবরণ। অর্থাৎ তুমি যে সফটওয়্যারটা নিচ্ছ, এই সফটওয়্যারের কি কি ফিচার আছে, কি কি ফাংশন করতে পারে, বা এর কি কি স্পেসিফিকেশন আছে। মানে তোমার, যেমন তুমি ফোন কেনার আগে তুমি কেনার আগে দেখো না, এর ক্যামেরা কত, এটা র্যাম কত, এটা রম কত, এটা কোন কোম্পানি তৈরি করেছে, এটার ওয়ারেন্টি আছে নাকি, এটা টাইপ বি না টাইপ সি। এগুলো তুমি আমরা দেখে ফোন কিনি না, ঠিক একইভাবে তুমি এই যে একটা সফটওয়্যার কেনার টাইমেও এইগুলো তুমি হচ্ছে দেখে শুনে কিনবা।
সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন হলো মূলত একটি ডকুমেন্ট যেটি বিশ্লেষকদের দ্বারা গ্রাহকদের চাহিদা মাথায় রেখে নির্ধারিত করা হয় এবং এর মাধ্যমে সফটওয়্যারটি কি উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে, এর কাজ ও ধরন কি হবে এবং এতে কি ফিচার বা ফাংশন থাকবে তা প্রকাশ করা হয়। বুঝতে পারছো এই সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনটা কি জিনিস, যে তুমি সফটওয়্যারটা তৈরি করার আগে একে কি কি ফিচার দিবা, কি কি স্পেসিফিকেশন বা কি কি তোমার এই জিনিসপত্র থাকবে, সেইগুলো তোমার এখানে থাকবে। তো এটা কোন স্তরে তৈরি করা হয়, এই যে তুমি সমস্যা যখন বিশ্লেষণ করো, অর্থাৎ একটা সফটওয়্যার তৈরি করার টাইমে তুমি যে বিশ্লেষণটা করো সেই ফেজে, মানে দ্বিতীয় ফেজে তুমি এই কাজটা করবা। এটা তোমার হচ্ছে ডেভেলপমেন্টের ডেভেলপমেন্ট এর সেকেন্ড ফেজে এটা প্রস্তুত করা হয়। সেকেন্ড ফেজে এটা প্রস্তুত করা হয়। এ হচ্ছে এসআরএস। প্রোগ্রামের ভুল বা প্রোগ্রাম বাগ এবং এর ডিবাগিং বলতে কি বোঝায়। প্রোগ্রাম বাগ তিন প্রকার হয়, এই যে আমরা প্রিলিতে পড়ছি। এক, গ্রামাটিক্যাল, তার মানে তোমার দেখা যাচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক থাকলে, কারণ বানান ভুল, কমা ব্র্যাকেট ঠিক মতো না দেওয়া, এইগুলো তোমার হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক। দুই নাম্বার তোমার হচ্ছে লজিক্যাল ইরর। লজিক্যাল ইরর দেখা যাচ্ছে তোমার যোগের জায়গায় বিয়োগ, বিয়োগের জায়গায় গুণ, গুণের জায়গায় ভাগ, ভাগের জায়গায় যোগ, বা দেখা যাচ্ছে তোমার গ্রেটারের জায়গায় স্মলার সাইন, স্মলার জায়গায় গ্রেটার সাইন, এইগুলো দিয়ে দেয় তোমার লজিক্যাল ইরর। আর একটা হচ্ছে তোমার রান টাইম ইরর, একে এক্সিকিউশন ইররও বলা হয়। এটা কি, রান টাইম ভুল প্রোগ্রাম এক্সিকিউশনের সময় ঘটে, যেমন শূন্য দিয়ে ভাগ করা কিংবা ঋণাত্মক সংখ্যার বর্গমূল বা লগারিদম বের করা। এগুলো তো সাধারণত বের করা যায় না, কিন্তু দেখা যাচ্ছে তোমার প্রোগ্রামে এইগুলো তোমার বেরোয় যাচ্ছে। সেক্ষেত্রে তখন আমরা দেখবো যে এটা আমাদের হচ্ছে যখন প্রোগ্রামটা রান করতেছি বা প্রোগ্রামটা যখন এক্সিকিউট করতেছি, তখন এই ভুলগুলো আমরা পেয়ে যেতে পারি। এই হচ্ছে প্রোগ্রামের ভুল। আর ডিবাগিং কি জিনিস, এই প্রোগ্রামের ভুল হচ্ছে প্রোগ্রামের বাগ, এই ভুলগুলো সংশোধন করাই হচ্ছে প্রোগ্রামের ডিবাগিং। এই হচ্ছে তোমার প্রোগ্রামের ভুল এবং এর ডিবাগিং সিস্টেমটা। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? এই তো আমাদের শেষের দিকে চলে আসছে, আর তিনটা চারটা কোশ্চেন আছে অনলি। অ্যালগরিদম ও ফ্লোচার্ট কাকে বলে? অ্যালগরিদম অ্যালগরিদম কি, দেখো বইতে খুব সুন্দরভাবে সংজ্ঞাটা দেওয়া আছে। কোন একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য যুক্তিসম্মত ও ধাপে ধাপে সমাধান করার যে পদ্ধতি, তাকে অ্যালগরিদম বলে। অর্থাৎ কোন সমস্যাকে কম্পিউটার প্রোগ্রামিং দ্বারা সমাধান করার পূর্বে কাগজে কলমে সমাধান করার জন্য অ্যালগরিদম ব্যবহার করা হয়। আর ফ্লোচার্ট কি, এই অ্যালগরিদমকেই যদি চিত্রের সাহায্যে, অ্যালগরিদমকে তুমি যদি চিত্রের সাহায্যে প্রেজেন্ট করো, কাগজে কলমে অ্যালগরিদমকে তুমি যদি চিত্রের সাহায্যে প্রেজেন্ট করো, তাহলে সেটা হবে ফ্লো চার্ট। খুবই সিম্পল, এর পার্থক্যটা নিজে পড়ে নিতে পারবা, এই একদম সিম্পল জিনিস, কোনো ব্যাপার না। আর অ্যালগরিদম ফ্লো চার্ট আমরা ছোটবেলা থেকেই করতেছি। আর অর্থাৎ আমরা ফ্লো চার্টের সংজ্ঞাটা এরকম ভাবে আমরা বলতে পারি, যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতিধারা নির্ধারণ করা হয় তাকে প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট বলে। অ্যালগরিদমের চিত্ররূপ হলো ফ্লো চার্ট। এরপরের কোশ্চেনটা হচ্ছে ফ্লোচার্ট কি। 3 নম্বর ফ্লোচার্ট তো বুঝলাম কি, 3টি নম্বর থেকে সবচেয়ে বড় নম্বরটি খুঁজে বের করা ফ্লোচার্ট আঁকুন। এটা আমরা একটু দেখি। এই ফ্লোচার্টের কিছু সাইন আছে, যেমন শুরুর সাইনটা এরকম ডিম্ব আকৃতি হয়, স্টার্ট। দেন একটা আমরা সামান্তরিক, সামান্তরিকের মধ্যে রাখবো যে কোনটা, এই 3টা ভেরিয়েবল রাখবো আমরা, 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করতে বলেছে। দেখো 3টা সংখ্যার মান আমরা নেই, এ বি সি এর মান নিলাম, এবিসি এর মান নিলাম। এবার দেখো এটা হচ্ছে আয়তক্ষেত্রের মধ্যে। এবার লজিক খাটাইতে গেলে তোমার রম্বস ব্যবহার করতে হবে। রম্বসটা কি, এই যে এইভাবে তোমার একটা ঘুড়ির মতো রম্বস বানাইতে হবে। এ থেকে কি বি বড়? যদি হ্যাঁ হয়, ধরো এ পাশে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে আমরা এখানে দেখবো যেহেতু এ বড় হয়ে গেল, তাহলে সেটা সির সাথে তুলনা করব। এ থেকে কি এ কি বি থেকে বড়? যদি এ বড় হয় তাহলে এ কি সি থেকে বড়? যদি হ্যাঁ হয় তাহলে এ বড়। এই যে ডিসিশন দেবো আবার আয়তক্ষেত্রের মধ্যে, এ বড়।
যদি না হয়, না হলে সি বড়, হয় হ্যাঁ হলে এ বড়, না হলে সি বড়। আর এ পাশে যদি না হয়, দেখো এই পাশে ধরো না দিলাম, যদি না হয় তাহলে আর একটা আয়তক্ষেত্র, তাহলে যদি না হয় তাহলে বি বড়, তাহলে কি বি কি সি থেকে বড়? বি কি সি থেকে বড়? যদি না হয়, না বি সি থেকে বড় না, তাহলে কি হচ্ছে, সি বড় হবে। আর যদি হ্যাঁ হয়, হ্যাঁ হলে কি হচ্ছে, বি বড় হচ্ছে, বি বড় হচ্ছে। এই তিনটার মধ্যে যেটা সঠিক হবে সেইটা আবার তোমার একটা এই গোল, তোমার একটা ডিম্বাকৃতির ইসের মধ্যে নিয়ে আসতে হবে, রেজাল্টটা এর মধ্যে নিয়ে আসতে হবে। এর মধ্যে আনার পরে নিচে তুমি একেবারে ডিমের মতো করে শেষ করে দেবা, যেহেতু জায়গা নেই এখানে, এখানে আমি শেষ করলাম। এটা হচ্ছে তোমার ফ্লো চার্টের সিস্টেম, তিনটা সংখ্যা থেকে বড় সংখ্যা বের করার সিস্টেম। আমি আর একবার রিপিট করতেছি। প্রথমে তুমি স্টার্ট করলে, এবার তিনটা সংখ্যার মান নিলে, এবিসি এর মান নিলে, তিনটা সংখ্যা নিলে। এবার তুমি লজিক খাটাও। প্রথমে দেখলা যে এ বড় না বি বড়। যদি এ বড় হয় অর্থাৎ হ্যাঁ হয়, তখন আমরা চেক করব এ বড় না সি বড়। যদি এ বড় হয় তাহলে হ্যাঁ, ইয়েস, তাহলে আমরা এ বড় রেজাল্ট পাচ্ছি। যদি এ বড় না হয় অর্থাৎ না হয়, তাহলে কি হবে, এ বড় না হলে সি বড় হবে, তাহলে আমরা সি বড় রেজাল্ট পাচ্ছি। আবার এই লজিকে যদি আমার এটা যদি এ বড় না হয়ে বি বড় হয়, তাহলে এখানে তখন আমরা বি কে সির সাথে তুলনা করব, বি বড় না সি বড়। যদি সি বি বড় হয় তাহলে হ্যাঁ বি বড়, আর যদি না হয় তাহলে সি বড়। এই তিনটার মধ্যে যেটা রেজাল্ট হবে সেটা হচ্ছে আমরা একটা গোলের একটা বৃত্তের মধ্যে দেব, এবং তারপরে আমরা শেষ করে দেব। এই যে এখানে কিন্তু আমরা শেষ করে দিয়েছি। এই হচ্ছে তোমার ফ্লোচার্টের সিস্টেম। বোঝা গেল? এরপরে দেখো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রেক্ষিতে ফাংশন ওভারলোডিং বলতে কি বোঝায়? ঠান্ডা মাথায় বোঝো। ফাংশন ওভারলোডিং হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটি বিশেষ বৈশিষ্ট্য, যেখানে দুই বা ততোধিক ফাংশনের একই নাম কিন্তু ভিন্ন প্যারামিটার থাকতে পারে। অর্থাৎ এটা একটা ফাংশন ওভারলোডিং হচ্ছে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা বিশেষ বৈশিষ্ট্য, যেখানে দুই বা ততোধিক ফাংশনের একই নাম কিন্তু ভিন্ন প্যারামিটার থাকতে পারে। ঠান্ডা মাথায় বোঝো। বা দুই বা ততোধিক ফাংশনের একই নাম থাকতেছে কিন্তু প্যারামিটার ভিন্ন। এটাকে তিন ভাগে ভাগ করা যায়। এক, ফাংশনাল প্যারামিটারের ডাটা টাইপ আলাদা থাকতে পারে, ডেটা টাইপ আলাদা হতে পারে। দ্বিতীয়ত, প্যারামিটার গুলো সংখ্যার পার্থক্য থাকতে পারে। আবার এদের ডেটা বা সংখ্যা একই হলেও ক্রম আলাদা হতে পারে। ঠিক আছে, এই তিনটা বৈশিষ্ট্য থাকতে পারে, বা তিন ভাগে আলাদা করা যেতে পারে। এই দেখা যাচ্ছে ফাংশন ওভারলোডিং জিনিসটা আমরা আরেকবার একটু বলি, যে এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা বৈশিষ্ট্য, যেখানে দুই বা ততোধিক ফাংশনের একই নাম কিন্তু প্যারামিটার আলাদা হইতে পারে। প্যারামিটার মানে যে তোমার যে বিভিন্ন প্যারামিটার থাকতে পারে না, সেখানে তোমার ডেটা থাকতে পারে, সংখ্যা থাকতে পারে, তাই না? এই এই প্যারামিটার গুলো আলাদা হইতে পারে। যেমন এই প্যারামিটারের ডেটা আলাদা হইতে পারে, বা প্যারামিটার গুলো সংখ্যা আলাদা হইতে পারে। একই নাম হলেও দেখা যাচ্ছে এই প্যারামিটার গুলো চেঞ্জ হতে পারে, বা প্যারামিটার গুলো দেখা যাচ্ছে ডেটা বা সংখ্যা একই হলেও এই ডেটা বা সংখ্যা গুলোর ক্রম দেখা যাচ্ছে দুইয়ের জায়গায় এক, একের জায়গায় দুই, এরকম হয়ে যেতে পারে। সিরিয়াল মেনটেন ভিন্ন হইতে পারে। এটা হচ্ছে তোমার ফাংশন ওভারলোডিং। এইটাকে বলা হয় তোমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফাংশন ওভারলোডিং। বোঝা গেল নাকি আরেকবার বলা লাগবে? সবাই বুঝছো? আচ্ছা, এটাই কম্পিউটার কিভাবে কাজ করে ব্যাখ্যা করে এটা অনেক আগেই ডান হয়ে গেছে, এটা আমাদের ডান গত ক্লাসেই হয়ে গেছে। কম্পিউটার ইনপুট প্রসেসিং আউটপুট এই নিয়ে কাজ করে, কিন্তু একটা কোশ্চেন এটা করতে হবে, ইন্টিগ্রেশন টেস্টিং এবং বেটা টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিং হচ্ছে তোমার সফটওয়্যার ডেভেলপ হয়ে গেছে, ঠিক আছে, সফটওয়্যার ডেভেলপড হয়ে গেছে, এখন
এই ইন্টিগ্রেশন টেস্টিং কাকে বলে? ইন্টিগ্রেশন টেস্টিং কে এক ধরনের পরীক্ষা হিসেবে সংজ্ঞায়িত করা যায় যেখানে সফটওয়্যার মডিউলগুলিকে যৌক্তিকভাবে একত্রিত করা হয় এবং একটি গ্রুপ হিসেবে পরীক্ষা করা হয়। একটি সাধারণ সফটওয়্যার প্রকল্পে একাধিক সফটওয়্যার মডিউল থাকে যা বিভিন্ন প্রোগ্রাম দ্বারা কোডেড করা হয়। এই স্তরের পরীক্ষাগুলোর উদ্দেশ্য হলো এই সফটওয়্যার মডিউলগুলির মধ্যে মিথস্ক্রিয়া খুঁজে বের করা এবং প্রকাশ করা। অর্থাৎ আমি জিনিসটা বলি, ইন্টিগ্রেশন টেস্টিং এটা হচ্ছে তোমার ফ্যাক্টরির মধ্যেই করা হয়। বুঝছো, ইন্টিগ্রেশন টেস্টিংটা ফ্যাক্টরির মধ্যেও করা হয়। ধরো মাইক্রোসফট ওয়ার্ডের কথা চিন্তা করো, এইখানে তুমি দেখো কি কি এই মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারের মধ্যে কি কি আছে। তুমি টাইপ করতে পারো, তুমি টাইপের বিভিন্ন ফ্রন্ট ব্যবহার করতে পারো, তুমি সেখানে এই ফ্রন্টে বিভিন্ন কালার ব্যবহার করতে পারো, বিভিন্ন সাইন ব্যবহার করতে পারো। এইগুলোর জন্য আলাদা আলাদা প্রোগ্রাম করা লাগে না বলতো? এই যে তুমি একটা জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেই তুমি এই আলাদা আলাদা কাজগুলো করতেছো, এই আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম লাগে না? লাগে কিনা বলো? এক একটা আলাদা প্রোগ্রাম মানেই তো একটা ছোট ছোট আলাদা আলাদা সফটওয়্যার। এই ধরো টোটাল একটা সফটওয়্যারের মধ্যে যে আলাদা আলাদা ছোট ছোট যে পার্ট গুলো আছে, যে প্রোগ্রাম গুলো আছে, সে প্রোগ্রাম গুলো একত্রে এনে ফ্যাক্টরির মধ্যে যখন টেস্ট করা হয়, টেস্ট করে তাদের মধ্যে ইন্টারাকশন ঠিকঠাক আছে কিনা বা তাদের মধ্যে মিথস্ক্রিয়া ঠিক মতো আছে কিনা সেইটা টেস্ট করা হয়। সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিং জিনিসটা কি বোঝা গেল? হ্যাঁ, বুঝছো? ইন্টিগ্রেশন টেস্টিং যে ধরো একটা সফটওয়্যারের আলাদা আলাদা প্রোগ্রাম গুলোকে একত্রিত করে বা একটা সফটওয়্যারের আলাদা আলাদা পার্ট গুলোকে একত্রিত করে যে একটা কমন ভাবে তোমার একটা তাদের মধ্যকার মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন গুলো টেস্ট করা হয়, তাকে সফটওয়্যারের ইন্টিগ্রেশন টেস্টিং বলা হয়। এটা চার ধরনের ইন্টিগ্রেশন টেস্টিং আছে, যেমন বিগ ব্যাং ইন্টিগ্রেশন টেস্টিং, বটম আপ ইন্টিগ্রেশন টেস্টিং, টপ ডাউন ইন্টিগ্রেশন টেস্টিং আর মিক্সড ইন্টিগ্রেশন টেস্টিং। এগুলোর বর্ণনা লাগবে না, জানা ভেজাল ভেজাল সব দরকার নাই। আর বেটা টেস্টিং আমরা বিভিন্ন রকম বিজ্ঞাপনে দেখি না, যে কোম্পানির ব্যবহার কি কোম্পানির প্রচারের জন্য আমি এই জিনিসটা কমে দিচ্ছি, আপনার ব্যবহার করে ফিডব্যাক দিন ঠিকঠাক আছে কিনা। বা দেখা যাচ্ছে আমরা বিভিন্ন জিনিস তৈরি করে আমরা অল্প সংখ্যক মানুষের মধ্যে দিয়ে বলি যে এটা একটু দেখে দেন তো ভাই ঠিক আছে কিনা, বা আপনি ব্যবহার করে কেমন বুঝতেছেন। দেখা যাচ্ছে আমরা যে প্রোডাক্টটা দিলাম, দেওয়ার পরে পরবর্তীতে কোম্পানির কোন একটা লোক এসে সেই প্রোডাক্ট ঠিকঠাক কাজ করতেছে কিনা তা সার্ভে করতেছে। এরকম হয় না? কোম্পানির প্রচারের জন্য তুমি একটা জিনিস তৈরি করলে, তৈরি করার পর তুমি এসে অল্প সংখ্যক জিনিস ধরো একটা কমিউনিটির লোকজনকে দিলা, 10টা মানুষকে দিলা, দিয়ে তারা দেখা যাচ্ছে 2 মাস ব্যবহার করার পরে তাদের কাছে তুমি ফিডব্যাক নিলা, নিয়ে তুমি বুঝলে যে তোমার প্রোডাক্টটা ঠিক আছে কিনা, মার্কেটে যাবে কিনা। এই জিনিসটাই হচ্ছে তোমার বেটা টেস্টিং। দেখো বইতে কি বলা আছে, বেটা টেস্টিং সফটওয়্যার অ্যাপ্লিকেশনের প্রকৃত ব্যবহারকারীদের দ্বারা একটি বাস্তব পরিবেশে সঞ্চালিত হয়। বেটা টেস্টিং হলো ব্যবহারকারীর গ্রহণযোগ্যতা পরীক্ষার একটি প্রকার। সফটওয়্যারের একটি বেটা সংস্করণ পণ্যের গুণগত মান সম্পর্কে প্রতিক্রিয়া পাওয়ার জন্য পণ্যটির সীমিত সংখ্যক ব্যবহারকারীর কাছে প্রকাশ করা হয়। দিস ইজ তোমার বেটা টেস্টিং। বেটা টেস্টিং কয়েক ধরনের হতে পারে, যেমন ট্রেডিশনাল বেটা টেস্টিং, পাবলিক বেটা টেস্টিং, টেকনিক্যাল বেটা টেস্টিং। এবার বলো, আজকের মতন পড়াশোনায় এটাই। কারোর কোনো কিউরি আছে কিনা? এনি কোশ্চেন? ঠিক আছে, আল্লাহ হাফেজ, কালকে আবার দেখা হবে।